সুপ্রভাত। আজকে জুন মাসের 6 তারিখ বৃহস্পতিবার 2024। এখন সময় হচ্ছে 7:20 সকাল। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার বেরিয়ে পড়েছি আপনাদের একটা নতুন সুন্দর ভিডিও উপহার দেব বলে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে হাওড়া স্টেশন থেকে বর্ধমান। আজ আমি বর্ধমানে গিয়ে আপনাদের দর্শন করাবো 300 বছরেরও বেশি প্রাচীন অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির, আর তার সাথে আমি আপনাদের দর্শন করাবো 1000 বছরেরও প্রাচীন অষ্টদশভুজা সিংহবাহিনী মহিষমর্দিনী সর্বমঙ্গলা দেবীর বিগ্রহ। আমি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির আপনাদের বিস্তারিতভাবে ঘোরাবো এবং তার মন্দির প্রতিষ্ঠা এবং বিগ্রহর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের জানাবো। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। হাওড়া স্টেশন থেকে বর্ধমান যাওয়ার আপনার দু প্রকার ট্রেন আছে, একটা হচ্ছে কড লাইন আর একটা হচ্ছে মেন লাইন। আপনারা যদি কড লাইন বর্ধমান লোকালে যান তাহলে আপনাদের রেলওয়ে দূরত্ব পড়বে 93 কিলোমিটার আর সময় নেবে 2 ঘন্টা 10 মিনিট, আর মাঝখানে থামবে 29টা স্টেশন। আর আপনারা যদি মেন লাইন দিয়ে যান তাহলে আপনাদের সময় পড়বে 2 ঘন্টা 35 মিনিট আর রেলওয়ে দূরত্ব পড়বে 105 কিলোমিটার, আর মাঝখানে আপনাদের প্রায় 32টার মতো স্টেশন থামবে। তাহলে আজকে আমি টিকিট কেটেছি 25 টাকা। হাওড়া থেকে বর্ধমান যেতে লোকালে 25 টাকা পড়ছে। চলুন তাহলে আমার আজকের জার্নি শুরু হোক হাওড়া স্টেশন থেকে বর্ধমানের উদ্দেশ্যে। হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়েছে 8:05 ছাড়ার কথা। আমি এখন 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। চলুন তাহলে এবার ট্রেনে ওঠা যাবে। এখন সময় হচ্ছে 7:58, 8:05 ছাড়ার কথা। ট্রেনে বসার জায়গা পেয়ে গেলাম, মোটামুটি ফাঁকা আছে। ঠিক 8:17 আমাদের ট্রেন ছাড়লো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন 10:55 বাজে, 10:20 ঢোকার কথা। ট্রেন লেট করেছে। আমাদের গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে তারপর আমি যে ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজ দিয়ে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। প্রচন্ড ভিড় ট্রেনে। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলাম, বেরিয়ে এখন আমি টোটো ধরবো। এটা হচ্ছে বর্ধমান স্টেশনের বাইরেটা। একটা ঝলক দেখিয়ে দিই। সময় হয়ে গেছে, তাড়াতাড়ি টোটো ধরে এবার যেতে হবে, কেননা ভোগ প্রসাদের কুপনটা নিতে হবে। বলা আছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো জিজ্ঞেস করলাম 20 টাকা, কিন্তু লোক হলো না। বলছে রিজার্ভ করে যেতে 100 টাকায়। রিজার্ভ করে 100 টাকা যাওয়া সম্ভব না। দেখি সামনে কোনো টোটো পাই কিনা। এই সর্বমঙ্গলা মন্দির যাবি? কোনখানে অটো পাওয়া যাবে এখান থেকে? টোটো ক্রস করতে হবে। আমি একটা টোটোতে উঠে গেলাম, 20 টাকা সর্বমঙ্গলা মন্দির বললো। একটুখানি স্টেশন থেকে হেঁটে এলাম, কেন ওখানে পেলাম না আমি। হ্যাঁ, ওভারব্রিজের স্টেশন থেকে সোজা হেঁটে ওভারব্রিজে এলাম। ওভারব্রিজের ওখানটা তলা থেকে আমি একটা টোটো ধরলাম। 20 টাকা নেবে সর্বমঙ্গলা মন্দির। কতক্ষণ লাগবে ভাই এখান থেকে? মোটামুটি এখান থেকে মিনিট 15 লাগবে। তো এখান থেকে মিনিট 15 লাগবে। তাহলে আমাদের স্টেশনের থেকে টোটোতে জার্নি শুরু হোক সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে। এখন সময় 11:20। 12:30টায় মন্দির বন্ধ হয়ে যাবে, তার আগে আমাকে গিয়ে ভোগ প্রসাদের কুপন নিতে হবে। টেনশন হয়ে গেল। আমাকে টোটো একদম সর্বমঙ্গলা মন্দিরের সামনে নামিয়ে দিল। এবার আমি সর্বমঙ্গলা মন্দিরে প্রবেশ করব। এখানে প্রবেশ করার জন্য 4টে প্রবেশদ্বার, তার ভেতর 2টো প্রবেশদ্বার ব্যবহার হয় দর্শনার্থীদের জন্য। একটা হচ্ছে পূর্ব দিকের প্রবেশদ্বার আর একটা হচ্ছে দক্ষিণ দিকের প্রবেশদ্বার। আমাকে যে টোটো নামালো সেটা পূর্ব দিকের যে প্রবেশদ্বার, ওটা গেট নাম্বার 1 বলছে এখানে। সেই গেট নাম্বার প্রবেশদ্বার নাম্বার 1-এ আমাকে নামালো। তো চলুন এবার আমি মন্দিরে প্রবেশ করব। এখন সময় 11:25 বেজেছে।
আমরা পূর্ব দিকের প্রবেশদ্বার দিয়ে 300 বছরেরও বেশি প্রাচীন এই মন্দির চত্বরে প্রবেশ করলাম। প্রবেশ করেই সামনে একটি বড় ফটক, মূল মন্দির প্রবেশ করার জন্য, আর বাম দিকে দক্ষিণ দিকের প্রবেশদ্বার। আমরা প্রবেশ করেছি পূর্ব দিক দিয়ে। চলুন দক্ষিণ দিকের প্রবেশদ্বারটা আপনাদের একবার দেখিয়ে দিই। আমি দক্ষিণ দিকের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। এই প্রবেশদ্বারকে 2 নম্বর গেট হিসেবে সবাই জানে। প্রবেশদ্বারের সামনে অনেক পুজোর সামগ্রী কেনার দোকান। আমি বলবো আপনারা এলে দক্ষিণ দিকের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবেন। দাদা, এই ডালাগুলো কিরকম? এই ডালাগুলো আপনার 101 টাকা। মায়ের সাজ, এটা আলতা সিঁদুর থাকবে, চাঁদমালা থাকবে, ওড়না, ফুল, বেলপাতা, মিষ্টি দিয়ে 101 টাকা। তার ছোটও আছে, বড়ও আছে, যে যেরকম খুশি নিতে পারে। মানে মোটামুটি সব থেকে কম এখানে 21 টাকা থেকে ডালা। 21 টাকা থেকে ডালা শুরু, যার যেরকম, তারপর যত যে যেরকম 501 টাকা, 1001 টাকা আছে। আচ্ছা। আর আপনাদের এখানে প্রসাদের যে কুপনের ব্যাপারটা, সামনের কুপনের ব্যাপারটা হচ্ছে মন্দিরে এমনি আপনার 10:30টা পর্যন্ত কুপন দেয়, ঠিক আছে? 10:30টার পর কুপন নিতে হলে দোকানদারদের সাথে যোগাযোগ করতে হয়। এতে কার্ড আছে, এরকম কার্ড নিয়ে রাখলে ফোন করলে আমরা কুপন নেবো। কি কার্ডটা? ধন্যবাদ। দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করেই সামনে 4 চাকা ও 2 চাকা রাখার সুন্দর জায়গা। এখানে পার্কিংয়ের কোনো মূল্য লাগে না। এই মন্দিরে মোট 5টি শিব মন্দির আছে। দক্ষিণ প্রবেশদ্বার দিয়ে ঢুকে যে 2টি শিব মন্দির দেখছেন, এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা কীর্তিচাঁদ রায়ের পুত্র চিত্রসেন তার 2 রানীর নামে এই 2টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ডান দিকের যে প্রথম শিব মন্দিরটি দেখছেন, রাজা চিত্রসেন রায় তার প্রথমা পত্নী চন্দ্রকুমারীর নামে 1740 খ্রিস্টাব্দে চন্দ্রেশ্বর শিব মন্দিরটি নির্মাণ করেন। বাম দিকে শিব মন্দিরটি তার দ্বিতীয় পত্নী ইন্দ্রকুমারীর নামে 1744 খ্রিস্টাব্দে নির্মাণ করেন ইন্দ্রেশ্বর শিব মন্দির। সামনে দেখছেন এই মন্দিরের যাত্রী নিবাস। এইখানে আপনারা আগে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুক করতে পারেন। সিঙ্গেল বেড ঘরের জন্য 500 টাকা ও ডবল বেড ঘরের জন্য 700 টাকা। আপনারা আসার আগে ফোন করে ঘর বুকিং ও ভাড়া জেনে নেবেন। দুটো শিব মন্দিরের মাঝখানে সরু রাস্তা দিয়ে চলে এলাম মূল মন্দিরের ফটকের সামনে। ফটকের ডান দিকে এই মন্দিরের কার্যালয়। আমি আগে থেকে টেলিফোন করে ভোগ প্রসাদের কুপন কেটে রাখার জন্য এখানকার এক সেবায়েত হিরুবাবুকে বলে রেখেছিলাম। ওনার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। অফিস ঘর থেকে ওনার নাম করে কুপনটা সংগ্রহ করে নিলাম। আমি 50 টাকার বিনিময়ে একটা কুপন নিয়ে নিলাম ভোগ প্রসাদের। আর এই যে অফিস রুম, এই অফিস রুমের সামনেই আমি জুতোটা ছেড়ে দিলাম, কারণ এরপরে কিন্তু আর জুতো পরে ঢোকা যাবে না। মূল মন্দিরের ফটক দিয়ে প্রবেশ করে বিশাল সুসজ্জিত মন্দির চত্বর। বাম দিকে পরপর 3টে শিব মন্দির। আর ডান দিকে পুরনো নাট মন্দির, মাঝে দালান। তারপর অবিভক্ত বাংলার প্রথম বিশাল নবরত্ন খচিত মন্দির ও দক্ষিণমুখী মায়ের গর্ভগৃহ। তার পাশে পূর্ব দিকে নবনির্মিত নাট মন্দির। মন্দির চত্বর এক ঝলক দেখলে চোখ জুড়িয়ে যাবে। চলুন এক এক করে সব আমরা দর্শন করি।
তিনটি শিব মন্দির ও নাট মন্দিরের মাঝে প্রাচীন হাড়িকাঠ, তবে বর্তমানে মন্দিরে কোনো পশু বলি হয় না। বাম দিকে পরপর তিনটে শিব মন্দির। শেষ থেকে প্রথম শিব মন্দিরটির নাম কমলেশ্বর। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত উত্তরমুখী মন্দিরটি দেউল শ্রেণীর। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আছে। গর্ভগৃহে সাদা পাথরের শিবলিঙ্গ কমলেশ্বর নামে নিত্য পূজিত হয়। দ্বিতীয় মাঝে উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর নাম মিত্রেশ্বর। এই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরের শিবলিঙ্গ নিত্য পূজিত হয়। তৃতীয় বা ফটকে ঢোকার প্রথম শিব মন্দিরের নাম রামেশ্বর। উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত উত্তরমুখী মন্দিরটি দেউল শ্রেণীর। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আছে। গর্ভগৃহে সাদা পাথরের শিবলিঙ্গ নিত্য পূজিত। প্রবেশ করে বাম দিকে তিনটে শিব মন্দিরের ঠিক উল্টো দিকে প্রাচীন নাট মন্দির। 3 ধাপ সিঁড়ি দিয়ে উঠে শ্বেতপাথর দিয়ে মোড়া সুসজ্জিত নাট মন্দির। নাট মন্দিরের দেওয়ালে মায়ের বিগ্রহ কোথা থেকে এলো এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা চিত্রের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের মূর্তির সম্বন্ধে কথিত আছে, তখন বর্ধমানের উত্তরে অনেক পুকুর, ধানক্ষেত ও জলা জায়গা ছিল। ওখানে অনেক বর্গক্ষত্রিয়দের বাস ছিল। তারা ওই পুকুর ও জলা থেকে জাল দিয়ে মাছ, গুগলি, শামুক, কাঁকড়া ইত্যাদি ধরতেন। একদিন একজনের জালে শিলার মতো একটি পাথর ওঠে। তারপর ওই পাথরের উল্টো দিকে তারা তা শামুক, গুগলি থেঁতক করতে থাকেন। তখন শামুক গুগলির খোল পুড়িয়ে চুন তৈরি করা হতো। একদিন ভুল করে শামুক গুগলির সঙ্গে ওই শিলামূর্তিটিও অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়, কিন্তু আগুনে শিলামূর্তিটি কোনো বিকৃত হয় না। সেই দিনই বর্ধমানের রাজা স্বপ্ন দেখেন, দেবী সর্বমঙ্গলা তাকে বলছেন, আমি দামোদরের তীরে চুনের ভাটায় শিলারূপে আছি, তুমি আমাকে উদ্ধার করে পুজো করো। ভোর না হতেই রাজা চুনের ভাটায় গিয়ে জানতে পারেন 3 জন ব্রাহ্মণ শিলামূর্তিটি নিয়ে গেছেন। রাজা সেই ব্রাহ্মণদের কাছে গিয়ে স্বপ্নাদেশের কথা বলেন, কিন্তু সেই 3 ব্রাহ্মণ শিলামূর্তি দিতে অস্বীকার করেন। তখন রাজা প্রস্তাব দেন যে দেবীর অধিকারী ব্রাহ্মণগণই থাকবেন, রাজা শুধু মন্দিরে প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করবেন। সেই মতো রাজা মন্দির নির্মাণ করে তাতে ওই শিলামূর্তি প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করেন। অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির এটি। মন্দিরের বিগ্রহ প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। 1702 সালে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ এই মন্দিরটি তৈরি করেন। মা এখানে দক্ষিণমুখী। নবরত্ন মন্দিরের গর্ভগৃহে রূপোর সিংহাসনে দেবী অধিষ্ঠিত। কোষ্ঠী পাথরে খোদিত দেবী অষ্টদশভুজা। মূর্তির পদতলে রয়েছে মহিষ। মহিষমর্দিনী মূর্তি এখানে সর্বমঙ্গলা নামে পূজিত হন। অষ্টদশভুজা মূর্তির হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ভেদক বা বর্ষা, তীরধনুক, ঢাল, তলোয়ার, ঘণ্টা, কুঠার, দণ্ড, সর্প, কমণ্ডল, বজ্র ও রুদ্রাক্ষ।
महादेव्यै शिवाय सततं नमः नमो बुद्धै भद्राय नियता सुनता स्मृता रौद्राय नमः नित्याय गर्जय हस्तै नमो नमः कृष्णाय चन्द्रबिन्नाय सुखाय सततं नमः ये सपुष्पाञ्जलि मा सर्वदेवताय नमः विष्णु नमः विष्णु नमः विष्णु। মন্দিরের গর্ভগৃহের পূর্ব দিকে নবনির্মিত বিশাল সুসজ্জিত নাট মন্দির। 20টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এই নাট মন্দির। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সবথেকে প্রিয় স্থান এই নাট মন্দির। এখানে দর্শনার্থীরা বিশ্রাম নেন এবং ভোগ প্রসাদ এই স্থানে বসে গ্রহণ করেন। আজ 6 জুন বৃহস্পতিবার। আজ সাবিত্রী ব্রত। আমরা ভাগ্যবান এই পুজোর কিছু দুর্লভ মুহূর্ত দেখার সুযোগ পেলাম। সাবিত্রী ব্রতের দিন বিশেষত উত্তর ভারতের মহিলারা নির্জলা উপবাস পালন করে এবং বটবৃক্ষের পুজো করে। প্রাচীন কাহিনী অনুসারে এই দিন মা সাবিত্রী যমরাজের কাছ থেকে তার স্বামী সত্যবানের জীবন ফিরিয়ে আনেন। তাই এই দিনে বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু ও সৌভাগ্যের জন্য উপবাস করে বটবৃক্ষের পুজো করে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে বটবৃক্ষকে একটি ঐশ্বরিক গাছ হিসেবে বিবেচনা করা হয়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ ও সাবিত্রীও বটবৃক্ষে বাস করেন বলে বিশ্বাস করা হয়। সর্বনাশের শেষে ভগবান শ্রীকৃষ্ণ এই গাছের পাতায় আবির্ভূত হয়েছিলেন। গর্ভগৃহের উত্তরে মায়ের ভোগঘর। মা সর্বমঙ্গলাকে গর্ভগৃহ থেকে কোলে করে ভোগঘরে নিয়ে যাওয়া হচ্ছে ভোগ গ্রহণের জন্য। এই সময় বিগ্রহের ফটোগ্রাফি একদম নিষিদ্ধ। মায়ের ভোগ গ্রহণের পর যে দর্শনার্থীরা 60 টাকা দিয়ে কুপন কেটেছে ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যাবে বলে, তাদের আগে লাইনের মাধ্যমে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। ষাট টাকা করে যারা কুপন কেটেছেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তাদের আমি যা দেখালাম যে মালসা করে প্রসাদ পুরো মালসাতে দিয়ে একটা শালপাতা ওপরে দিয়ে তারপর প্রসাদটা বিতরণ হচ্ছে। তো 60 টাকার বিনিময়ে আপনারা যদি চান তাহলে এখানকার প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারেন। আর যারা বসে খাবেন তারা 50 টাকার বিনিময়ে কুপন কেটে এখানে বসে খেতে পারেন। আমি যেহেতু 50 টাকার কুপন কেটেছি তাই আমি এখানে বসে খাবো। খুব তৃপ্তি সহকারে আজকে ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আপনাদের আমি ভোগ প্রসাদ ভিডিওর মাধ্যমে দেখালাম।
আপনারা যদি এখানে আসেন তাহলে অতি অবশ্যই কিন্তু সর্বমঙ্গলা মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করবেন। খুবই তৃপ্তি সহকারে আমি প্রসাদ গ্রহণ করেছি আজকে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক। আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি বলবো আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও যেন ভালো থাকি। আমি ভালো থাকলে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরতে পারবো এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাতে পারবো। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে।